আসসালামু আলাইকুম। ইলাবতী চ্যানেলের সকল সাবস্ক্রাইবারকে আমার সালাম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের মূল ভাব, তার চরিত্র এবং কাহিনী বিশ্লেষণ। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্ল বর্মণ। তিনি 1914 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল অধরচন্দ্র বর্মণ। তার পেশা ছিল সাংবাদিকতা। এই উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হয় মোহাম্মদী পত্রিকায়। এই উপন্যাসের সব কিছু মূলত এই তিতাস নদীকেই কেন্দ্র করে গড়েও। আমরা যদি এই উপন্যাসটি চরিত্র বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো চরিত্রগুলো মোট 2টি অংশে বিভক্ত। প্রথম অংশের চরিত্র হিসেবে রয়েছে এই উপন্যাসের নায়ক কিশোর, এই উপন্যাসের নায়িকা বাসন্তী এবং কিশোরের বাল্যবন্ধু সুবল। এবং দ্বিতীয় অংশে দেখতে পাই কিশোরের পুত্র অনন্ত। এই উপন্যাসটিতে মূলত তিতাসই একটি কেন্দ্রীয় চরিত্র। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে গোকর্ণ গ্রামের দক্ষিণ পাড়ায় মালুদের বসবাস। সাধারণত জেলেদেরকে মালু বলে ডাকা হয়। এই মালুপাড়ার 2 বাল্যবন্ধু ছিল কিশোর ও সুবল। তারা একসাথে মাছ ধরে। তিতাসের জলে মাছ কমে গেলে তারা সুধাদেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাদের সাথে নিয়েছিল তিলক মামি। সুখদেবপুর গ্রামের বাসিরাম মোড়লে 4টি বিল আছে। সেখানে তারা 6 মাসের জন্য মাছ ধরার কাজ নেই, অর্থাৎ কিশোর ও সুবল ওইখানে মাছ ধরার জন্য কাজ নেই। কিছুদিনের মাঝেই চৈত্রের মাঝামাঝি সময়ে দোল পূর্ণিমার রং খেলতে গিয়ে কিশোরের গালে এক যুবতী মেয়ে রং লাগিয়ে দেয় এবং এই রং মাখাতে এসে যুবতী কিশোরের প্রেমে পড়ে যান। অবশেষে বাসিরাম মোড়লের সহযোগিতায় কিশোরের সাথে ওই যুবতীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর নিজ গ্রামের পথে রওনা দিল নতুন বউকে সাথে নিয়ে কিশোর ও সুবল। পথেই নববধূকে ডাকাত দলেরা চুরি করে নিয়ে যায়। ডাকাত দলেরা সাথে টাকা পয়সাও নিয়ে যায়। নৌকায় নববধূকে না দেখে চিৎকার করে ওঠেন কিশোর। সকালে নদীতে একটি মেয়ের লাশ ভেসে উঠল এবং কিশোর ভাবল এটিই বুঝি তার সেই নববধূর লাশ। তারপর কিশোর নববধূর মৃত্যুর ভয়ে পাগল হয়ে গেল। মূলত কিশোরের নববধূ ডাকাত দলদের নৌকা থেকে লাফ দিয়ে একটি বালুচরে উঠেছিলেন। এইদিকে কিশোর ভেবেছিলেন তার স্ত্রী মারা গিয়েছে, সেজন্য সে পাগল হয়ে গিয়েছিল। পরবর্তীতে ভবানীপুরের 2 ভাই নিত্যানন্দ ও গৌরাঙ্গের গড়ে মেয়ে হিসেবে স্থান পেয়ে নিয়েছিলেন এই নববধূ। নববধূ ছিলেন অন্তঃসত্ত্বা। কিছুদিন পরেই এই নববধূ জন্মদান দিলেন একটি সন্তানকে। এই সন্তানের নাম রাখা হয়েছিল অনন্ত। অনন্ত জন্মের পর তার ইচ্ছা হলো সে অনন্তকে নিয়ে তার স্বামীর বাসায় যাবে। তাই সে অনন্তকে নিয়ে তার স্বামীর বাড়িতে যেতে চাইল, কিন্তু তার স্বামীর গ্রামের নাম ছাড়া তার আর কিছুই মনে ছিল না। অবশেষে অতঃপর স্বামীর গ্রামের নামকে সম্বল করে সে গোকর্ণতে পৌঁছালো। গোকর্ণতে পৌঁছার সাথে সাথে সে দেখতে পেল একজন বৃদ্ধ বাবা মা, অর্থাৎ বয়স্ক বাবা মা অর্থাৎ স্বামী স্ত্রী একজন পাগল ছেলেকে নদীতে গোসল করাচ্ছে। এই পাগল ছেলেটিই ছিল কিশোর, নববধূর স্বামী। সে কিশোরকে চিনতে পারেনি এবং কিশোর সে তো পাগলে, সে কীভাবে তার স্ত্রীকে চিনবে। সে যখন গোকর্ণতে পৌঁছালো তো মালুদের সহায়তায় অনন্তকে নিয়ে সে এখানে একটি বাড়ি বাঁধে এবং এখানে বসতি স্থাপন করে। তার সাথে বাসন্তীর খুব সখ্যতা গড়ে উঠেছে। ওইদিকে বাসন্তীর বিয়ে হওয়ার কথা ছিল কিশোরের সাথে, কিন্তু কিশোর পাগল হওয়ায় তার বিয়ে হয়েছে কিশোরের বন্ধু সবলের সাথে। কিন্তু বাসন্তীর স্বামী অর্থাৎ সবলও বিয়ের কিছুদিন পর নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মারা যায়।
বাসন্তী আর নববধূটির মধ্যে খুবই বন্ধুত্ব গড়ে উঠেছে। নববধূর সন্তান অর্থাৎ অনন্তকেও বাসন্তী নিজের ছেলের মতন ভালোবাসে। গোকর্ণ গ্রামে একদিন পূর্ণিমার হোলি খেলা শুরু হয়। এই হোলি খেলা দেখে নববধূর তার আবার আগের কথা মনে হয়ে যায়। অর্থাৎ এমন এক হোলি খেলার মধ্যে সে কিশোরকে রং লাগিয়েছিল এবং কিশোরও মেয়েটিকে আবির লাগিয়ে দেয়। তারপর কিশোর মেয়েটিকে কোলে নিয়ে সবাইকে লাঠি এনে মেয়েটিকে মারতে বলে। গ্রামে আশ্রিত মেয়েটির উপর হাত দেওয়ার অপরাধে গ্রামের সবাই কিশোরকে মারতে শুরু করলো। সকলে মার খেয়ে পরদিন সকালে কিশোর মারা যান। কিশোরের মৃত্যু 4 দিন পর তার বউ মারা যান। তারপর অনন্ত জায়গা হয় বিধবা বাসন্তীর কাছে। কিন্তু বাসন্তীর মা অনন্তকে একদমই সহ্য করতে পারে না। অনন্তকে নিয়ে বাসন্তীর মায়ের সাথে বাসন্তীর ঝগড়া হওয়ার কারণে অনন্ত বাড়ি ছেড়ে চলে যায়। সে চলে যায় পরোপকারী বনমালীর কাছে। অনন্ত স্কুলে ভর্তি হওয়ার পর বনমালীদের গ্রামে অনন্তবালা নামে এক মেয়ের সাথে অনন্তর বন্ধুত্ব হয়। তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অনন্ত উচ্চশিক্ষার জন্য শহরে চলে গেলে শুরু হয় অনন্তবালার বিরহ বিচ্ছেদ। অনন্তবালা তার প্রেমিক অনন্তের জন্য প্রতীক্ষায় হতাশ হয়ে পড়ে। পাড়া প্রতিবেশীদের অপমান কটু কথা সহ্য করতে না পারে বাবা মার সাথে আসামে চলে যায় অনন্তবালা। এভাবে অনেক দিন কেটে যায়। দীর্ঘদিন পর শহরে বনমালীর সাথে অনন্তের দেখা হয়। বনমালীর কাছে অনন্ত তিতাসপাড়ের জেলেদের শোচনীয় অবস্থার কথা শুনতে পায়। তিতাসপাড়ের জেলেরা খুবই কষ্টে দিন যাপন করছে। তিতাসের বুকে চর জেগেছে। জেলেরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। জেলেদের এমন অবস্থা দেখে অনন্ত বিয়ে পরীক্ষা দিয়ে তার বন্ধুদের নিয়ে গোকর্ণ গ্রামে আসে তাদের সাহায্য করার জন্য। গ্রামের অবস্থা সম্পন্ন কাদের মিয়া অনন্তদের কথায় তার সম্পদ জেলেদের জন্য দান করে দেন। সেই দান জেলেদের মাঝে বিতরণ করে অনন্ত ও তার বন্ধুরা। গ্রামে লঙ্গরখানা খুলে অনন্তরা দুস্থ মানুষদের খাবার বিতরণ করে। নিরুপায় হয়ে বাসন্তীও লঙ্গরখানায় খাবার নিতে যায়। বাসন্তীর প্লেটে খাবার তুলে দিয়ে অনন্ত। এক সময় বাসন্তীর নয়নের মণি ছিল এই অনন্ত। সে অনন্তকে নিজ সন্তানের মতো স্নেহ যত্ন করেছে। কিন্তু হায় ভাগ্যের দোহাই, আজ যে সময় বদলে গেছে। অনন্ত আজ অনেক বড় হয়েছে। বাসন্তী অনন্তকে চিনলেও অনন্ত বাসন্তীকে চিনতে পারেনি এবং অনন্তও যেন বাসন্তীকে চিনতে না পারে সেজন্য সে আঁচল দিয়ে তার মুখখানা ঢেকে রেখেছে। উপন্যাসটির শেষে দেখা যায় যে বাসন্তী অনন্তের এত কাছের হয়েও আজ তার সাথে বাসন্তীর কতই না দূরত্ব। আর এটিই ছিল তিতাস একটি নদী উপন্যাসের মূল কাহিনী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে।